সো গতকালকে ট্রেনিং সম্পর্কে আমি সেশনগুলো সম্পর্কে আমি একটু জাস্ট কুইক নিই, তাতে আমার যাতে সুবিধা হবে। আমি সেশনটা কিছু জিনিস বারবার রিপিট করার কারণ হচ্ছে যাতে আমরা বিষয়গুলো সম্পর্কে ভুলে না যাই বা সহজে ধরতে পারি। তো আমার সাজেশন হচ্ছে যে আপনারা কনফিউজ হয়ে যান না যে why I'm saying these things repeatedly। কারণ আমার কাছে অনেক কিছু সহজ, কিন্তু যারা একেবারে প্রাথমিক স্টেজে আছে তাদের জন্য অনেক কিছু বারবার যদি আমরা রিপিট করি তাহলে সেটা অনেক তাদের জন্য ধরা অনেকটা ইজি হবে। সো সেই দিক থেকে আমি একটু বারবার করে রিপিট করেছি, এবং যেটা আপনারা হয়তো নোটিস করতে পারেন বা আমার অনেকের জন্য মনে হতে পারে যে why I'm repeating those things again and again, তার একটা কারণ হচ্ছে যে যাতে আমরা যারা এখানে আছি শেখার জন্য এসেছি। তো আমি বলছি যে আমরা সবাই মিলে শিখতে চাই, রেদার দেন আমি অনলাইনে তো অনেক টিউটোরিয়াল আছে, তো টিউটোরিয়াল গুলো আমরা যখন দেখবো তখন আমাদের জন্য আরেকটু ইফেক্টিভ হবে। তো বারবার বলার কারণ হচ্ছে যে প্রসেস গুলো সম্পর্কে আমাদের সবার একটু ধারণা থাকে, আমরা যাতে প্র্যাকটিস করতে পারি, আমরা যাতে সাথে সাথে আগাতে পারি সেশন গুলোর সাথে। আমি একটু স্ক্রিন শেয়ার করি, আজকে আমরা কি শিখতে চাই সেটার একটা আমি ধারণা দিই। সবাই N12টা ওপেন করতে পারি যদি আমাদের কাছে মনে হয়। সো অবভিয়াসলি রান অ্যাজ ডেট এই ফরম্যাটে যে ওপেন করবো, যেহেতু আমার একটা পারচেজ এডিশন, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু ডিরেক্টলি ওপেন করেছি। আপনারা কনফিউজড হয়ে যান না যে আমি সরাসরি স্টার্ট মেনু থেকে কিভাবে ওপেন করলাম। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনাদের যে ক্র্যাক ভার্সন আছে সেই ক্র্যাক ভার্সনে যে অবশ্যই রান অ্যাজ ডেট এই অপশনটি দিয়ে অন করবে। সো গতকাল আমরা যখন দেখিয়েছি যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, আমরা আজকে ব্ল্যাঙ্ক প্রজেক্ট দিয়ে শুরু করতে পারি। সো একটা নাম দিলাম যে ঠিক আছে। কোথায় সেভ করব? আমি নিউ ফোল্ডারের ভিতরে ডেস্কটপে নিউ ফোল্ডার আছে, ডে 3 নাম করে সেভ দিলাম। আমার একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি হলো, দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। যে গতকাল আমরা অনেক কথা বলেছি যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে বা কোনো একটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হাউ উই ক্যান প্রসিড, কারণ আমাদের সবার প্রায়োরিটি তো সমান না। আমরা কেউ রিসার্চ করার জন্য আসছি, কেউ হয়তো বলছি যে আমি ইউজ দি সফটওয়্যার ফর রাইটিং অ্যাসাইনমেন্টস। যদি স্টুডেন্ট থাকি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে, যদি কারো কোনো অর্গানাইজেশনের রিপোর্ট লিখতে হয় আমি রিপোর্টটা লিখতে চাই। সো হিউজ পাইল অফ ডকুমেন্টস থেকে আমি কিভাবে রিপোর্টটাকে অর্গানাইজ করতে পারি। সো প্রথম যে সেশনটা আমরা অর্গানাইজ করেছি বা দেখানোর চেষ্টা করছি, সেখানে আমরা মূলত আলাপ আলোচনা করতে চাই যে ক্রিয়েট অপশনের ভিতরে আমরা দেখছি যে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স নাম করে একটি বিষয় আছে। আমরা সবাই একটু খেয়াল করি যে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স। সো ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সটা ইটস অ্যান অ্যাপ্রোচ, আপনারা যেভাবে ভাবেন না কেন। রিচিয়ান লুইস 2003 সালের দিকে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স টাকে ডেভেলপ করেন, এই অ্যাপ্রোচটা ডেভেলপ করেন ফর অ্যানালাইজিং কোয়ালিটেটিভ ডেটা। সো এগুলো শুনলে একটু ভারী ভারী মনে হয়। আমরা যারা ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এই অ্যাপ্রোচটি অ্যাপ্লাই করতে চাই, আমরা দেখতে চাই যে কিভাবে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করব। বাট বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা যখন ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স অ্যাপ্লাই করব তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা দেখতে চাই হু সেড হোয়াট, কে কি কথা বলছে। অনেক সময় আমরা বলি না যে আমরা যখন লিটারেচার রিভিউ করতে চাই বা একটা ডকুমেন্টস আছে, দেখা গেল যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডকুমেন্টস আছে, ইউএনডিপি এর একটা ডকুমেন্টস আছে, বিবিএস এর একটা ডকুমেন্টস আছে, তারপরে জনসন এর একটা ডকুমেন্টস আছে, এবং এবং আরো 10টা আমি পেপার নিয়ে আসছি, পেপার আর্টিকেল, জার্নাল আর্টিকেল, বুকস বা বিভিন্ন রিপোর্ট। সো হোয়াট এভার ইউ হ্যাভ গট, সো সেই বিষয়গুলো যখন আমি নিয়ে আসার পরে যখন কোর্ট শেষ করব, আমি দেখতে চাই যে আসলে কে কি কথা বলছে। ওয়ার্ল্ড ব্যাংক ফর এক্সাম্পল জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি কথা বলছে, ইউএনডিপি জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি কথা বলছে, বাংলাদেশের গভর্নমেন্ট জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি কথা বলেছে, স্পেশালি জেন্ডার পলিসি যদি থেকে থাকে তাহলে জেন্ডার পলিসিতে জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি কথা বলছে। তো এই বিষয়গুলো যদি আমি দেখতে চাই কিভাবে দেখবো, কারণ আমার কাছে এরকম যদি 20টা ডকুমেন্টস থাকে, সো হাউ গোইং টু সি দ্যাট। সো আমার কথা কি বোঝা গেছে যে ওয়াই ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এবং ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এর অ্যাপ্লিকেশনটা আমরা যদি একটু কুইকলি, তাতে আমার জন্য সুবিধা হবে যে ইয়েস উই আর উইথ
my things are clear so that we can go proceed or in the next session. কেউ আমার কথা কি শোনা যাচ্ছে? It is clear. I mean, the sounds are clear, and I think, I mean, what you have telling, it's also clear. Okay, fine. So basically, আমরা দেখতে চাচ্ছি ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সটা যখন আমরা বানাবো, দেখতে চাই যে who said what, এটা একটা বিষয়, কে কি বলছে, রাইট? ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। দেন আমরা দেখতে চাই যে খালি কি কে কি বলছে সেগুলো আমরা দেখতে চাই। এর থেকে আর একটু বিয়ন্ড কি দেখা সম্ভব? দ্যাট ইজ অলসো পসিবল। হাউ? সেটা হচ্ছে যে কখন কে কি বলছে, কখন কে কি বলছে, ঠিক আছে? সো ওয়েন, তারপরে যদি আমরা দেখতে চাই যে ওয়্যার, সো এই যে বিভিন্ন যে অ্যাট্রিবিউটের কথা আমি বলছি, যে কখন বলছে, কে বলছে, কোথায় বলছে, কোন পাবলিশার বলছে, based on those information, if you want to proceed, then আমরা আসলে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স, এই ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এই অ্যাপ্রোচটা ইউজ করতে পারবো, রাইট? সো আমরা একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার পরে আমি আমার রিসেন্ট একটা জায়গাতে আমি নিজে পার্সোনালি ট্রেনিং নিয়েছি, বাংলাদেশ মহিলা পরিষদ। সেখানে ট্রেনিং নেওয়ার পরে আমাকে বললো যে ইউ নিড টু সাবমিট এন অ্যাসাইনমেন্ট ইন অর্ডার টু গেট এ সার্টিফিকেট, ঠিক আছে? সো আমি বললাম যে কিসের পরে? তারা বললো যে আপনাদের যে জিনিস টপিকের পরে পড়িয়েছি সেই টপিকের পরে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সো আমি করলাম কি, যে কিছু জিনিসপত্র যারা যে অ্যাসাইনমেন্ট গুলো আমাকে দিল, ম্যাটেরিয়ালস দিয়েছে, সেই ম্যাটেরিয়ালস গুলো আমি সরাসরি আগে এনভিভোতে নিয়ে আসলাম, কারণ এনভিভো তো আমি জানি। তো আমারও ইচ্ছা যে আপনারাও যাতে এইভাবে সহজভাবে ভাবেন যে হাউ আই ক্যান ইউজ দ্য স্মার্ট of software, একটা রিপোর্ট বা একটা থিসিস, whatever, or the research report, whatever you are conducting, যদি এই সময় যদি 2 দিন লাগতো, আমার কিন্তু 2 ঘন্টা লেগেছে। কিভাবে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। সো আমি এই ফাইলটাকে একটু মিনিমাইজ করে রাখি, আমরা নিউ ফোল্ডারে যাব। আমার একটা অ্যাসাইনমেন্ট অলরেডি তৈরি করা আছে, সো আমি একটা অ্যাসাইনমেন্ট ওপেন করি। তাতে আপনাদের জন্য খুব সহজে ধরতে সুবিধা হবে যে আমি আসলে কিভাবে এই জিনিসটা শুরু করেছি, সেই জিনিসগুলোকে আমি একটু ব্যাখ্যা করলে আপনাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে। সো যখন আমার অ্যাসাইনমেন্টটা দিয়েছে, অ্যাসাইনমেন্টটা দেওয়ার সাথে সাথে আমি এই ডকুমেন্টস গুলো ডাউনলোড করেছি বা কালেক্ট করেছি। তার ভিতরে আছে হচ্ছে যে জন সিমারের জেন্ডার বেসড ভায়োলেন্স কজেস এন্ড রেমেডিস ব্লা ব্লা ব্লা, নোভা সায়েন্স পাবলিশার্স, এই, ঠিক আছে? দেন জেন্ডার চ্যাপ্টার 1 জেন্ডার ম্যাটার্স, জেন্ডার পলিসি বাই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এরকম বিভিন্ন ডকুমেন্টস গুলো আছে আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার। অ্যান্ড আমরা গতকাল দেখিয়েছি যে কিভাবে আপনি এই ফাইলস গুলোকে আনতে পারবেন। ইম্পোর্ট অপশনে গিয়েছি, ইম্পোর্ট অপশন থেকে আমি গ্র্যাজুয়ালি যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে নিয়ে আসার পরে আমি এখানে গতকাল দেখিয়েছি যে কিভাবে আমরা নোট তৈরি করতে পারি, নোট এবং কোড ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়। গতকাল সেটা আমি বলেছি, কোড মিনস একটা দিস ইজ আ কাইন্ড অফ লেভেলিং। সো আমি এই ডকুমেন্টস গুলো পড়ছি, পড়ার সাথে সাথে আমি কিন্তু একটা করে লেভেল তৈরি করেছি। সো লেভেল গুলোকে আমি আগে গতকাল বলছিলাম যে 2 ধরনের কোডিং আছে, ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ। ডিডাকটিভ মানে হচ্ছে যে আমি আগে যদি প্রি ডিসাইডেড থাকি যে দিস আর দ্য থিংস দ্যাট আই এম লুকিং ফর, ঠিক আছে? সো আমি এখানে ডিডাকটিভ কোডিং এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করি, যে আমি যে ডকুমেন্টস গুলো পড়ছি সেই ডকুমেন্টস এর ভিতরে দিস আর দ্য ইস্যুস দ্যাট আই ওয়াজ লুকিং ফর। সো এই ডকুমেন্টস গুলোর ভিতরে আমি এই শব্দগুলো দেখার চেষ্টা করেছি যে জিবিভি মিন্স জেন্ডার বেসড ভায়োলেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স কি, লেভেল অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, রেজাল্টস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স এন্ড টাইপস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, ঠিক আছে? সো এই শব্দগুলো কিন্তু আগে আমি ডিফাইন করে ফেলেছি। আমার একটা কোড বুক ছিল, টপিকে আমাকে স্পেসিফিকলি বলে দিয়েছিল যে আপনি একটু করেন যে জেন্ডার বেসড ভায়োলেন্স কি এবং কোন কোন ধরনের জেন্ডার বেসড ভায়োলেন্স, হোয়াট আর দ্য টাইপস, ঠিক আছে? সো আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট করছি, কোনো ধরনের রিপোর্ট করছি বা কোনো ধরনের রিসার্চ করছি, যে টপিকের পরই করছি না কেন, আমরা কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু সহজেই, খুব সহজে এনভিভো দিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি।
কিভাবে? যে আমি ফার্স্টে এরকম একটা ডিডাকটিভ কোডিং কোডবুক তৈরি করতে পারি যে দিস আর দ্য ইস্যুস দ্যাট আই উইল লুক অ্যাট ফর দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এবং এই ফাইলগুলোতে আমি যখন পড়বো, পড়তে পড়তে আমি দেখবো যে এই বিষয়গুলো কোথায় আছে। এর বাইরেও অনেক বিষয় আসতে পারে, কিন্তু দ্যাট ইজ নট মাই ইন্টারেস্ট। সো আমার ইন্টারেস্ট এই 4টা ইনফরমেশনের পরে। আমি যখন প্রথম ফাইলটি ওপেন করেছি, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই বিষয়গুলো কোথায় কোথায় আছে, কিভাবে আছে। ইটস এ লং বুক, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো এত বই, এত চ্যাপ্টার গুলো পড়ি নাই ফর শিওর। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই অ্যাসাইনমেন্টটা নিয়ে এসেছি যে আমি এখানে 4টা কোড তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি 4টা কোড, 1 2 3 4, এবং রেফারেন্স আছে 14টা। অর্থাৎ আমি এখান থেকে প্রথমে 14 টাইমস এটাকে কোড করতে পেরেছি প্রথম ডকুমেন্টস থেকে। আরেকটি ডকুমেন্টস নিয়েছি যে জেন্ডার বেস ভায়োলেন্সের অক্সফামের পরে, অক্সফাম হচ্ছে পাবলিশার, এবং এনারা হচ্ছে লিখেছে বা প্রডিউস করেছে। আমি একটা কোড করেছি এবং 3বার কোড করেছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি দেখতে চাই যে যেটা একটু আগে বললাম যে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স, হু সেড হোয়াট, এই জিনিসটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? গতকাল আমরা বলেছিলাম যে আমাদেরকে অ্যাট্রিবিউট ডেটা বা অ্যাট্রিবিউট ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউট কি? কেউ আমাকে যদি একটু বলতে পারবেন, বা কারো কোনো ধারণা আছে কিনা হোয়াট ইজ অ্যাট্রিবিউট? জাস্ট ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং। ভুল আমরা বলতে পারি, কারণ আমিও আই ওয়াজ ভেরি মাচ কনফিউজ যে ক্লাসিফিকেশন এগুলো বুঝতে আমার হয়তো 6 মাস লেগে গেছে। এটা ইটস নট ইজি প্রসেস, কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে আমি লার্ন উইদিন 10 মিনিটস। সেই বিষয়টা যদি আমরা যদি একটু কমিউনিকেট করি, দ্যাট উড বি ইজি। যে হ্যাঁ, আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল এখানে, আমি এখন বিতে গেলাম, বিতে ছিল সিতে গেলাম। সো জাস্ট কুইকলি যদি কেউ একটু পার্টিসিপেট করেন যে হোয়াট ইজ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ডেটা বা অ্যাট্রিবিউট ইনফরমেশন অথবা প্রপার্টিজ, হোয়াট এভার ইউ থিঙ্ক, অথবা ভেরিয়েবল, যেভাবেই চিন্তা করি না। কেউ কাইন্ডলি? Attribute, I mean, যে কোনো ক্যারেক্টার অর ইনফরমেশন রিগার্ডিং এনি ইস্যু, এটা ওই ইস্যুটার অ্যাট্রিবিউট। আমার ঠিক আছে শোভন ভাই, আমার মনে হয় জেন্ডার একটা অ্যাট্রিবিউট, মেল ফিমেল অ্যাট্রিবিউটের একটা রেফারেন্স ভ্যালু হইতে পারে। আচ্ছা, আমি আর একটু সহজ করে বলি। সহজ হচ্ছে যে আমরা আমাদের প্রায়োরিটি কি এখান থেকে, এই যে ডকুমেন্টস গুলো নিয়ে আসছি, এই ডকুমেন্টস গুলোর প্রায়োরিটি হচ্ছে যে প্রথমে দেখতে চাই যে এই জন সেমিস্টার, আর পরে চ্যাপ্টার 1 ডেফিনেটলি ইট ইজ প্রডিউসড বাই অর প্রিপেয়ার্ড বাই সামওয়ান এলস। আমি একটু দেখি এখান থেকে, হয়তো কোন একজন পাবলিশার আছে, এখানেও কিছু লেখা আছে ইনফরমেশন, হয়তো জেন্ডার ম্যাটার্স এই ধরনের একটা পপুলার রাইট আপ আছে। তারপরে জেন্ডার পলিসি অফ ডিওই, এটা প্রিপেয়ার্ড বাই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। যেটা আমরা বলছিলাম, আমরা এখন দেখতে চাই যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট জেন্ডার বেসড ভায়োলেন্স সম্পর্কে কি বলছে, জন সেমিস্টার কিভাবে কি বলছে, ন্যাশনাল ওমেন পলিসিতে জেন্ডার বেসড ভায়োলেন্স সম্পর্কে কি বলছে, যেটা আমরা দেখতে চাচ্ছি। সো এটা দেখতে চাওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখতে চাই ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সের এই ফ্রেমওয়ার্ক দিয়ে হু সেড হোয়াট, কে কি বলছে। স্যার অ্যাট্রিবিউট কি তাহলে মেটাডাটা কি বলছে মিন্স could be metadata or variables. আমরা যদি একটু কোয়ান্টিটিভ ঘটনা, আমরা তো সবাই কোয়ান্টিটিভ ভেবে অভ্যস্ত। সো variables that you assign for each case অথবা each individual. সো আমাদের ডকুমেন্টস একটা যদি ইন্ডিভিজুয়াল হয়, তাহলে হু প্রডিউস দিস থিংস, কখন লিখছে এটা, কবে লিখছে, কোন পাবলিশার পাবলিশ করছে। সো যার বেসিসে আমি যে কোনো ধরনের অ্যানালিসিস যদি করতে চাই, তাহলে সেই ইউনিট অফ অ্যানালিসিস অথবা ভেরিয়েবলস গুলোকে আমরা বলছি অ্যাট্রিবিউট। ক্লিয়ার? সো বিষয়টা হচ্ছে যে যদি আমি বলি যে নামের বেসিসে আমি একটা অ্যানালিসিস করতে চাই যে কিভাবে কে কি বলছে, এটা একটা অ্যাট্রিবিউট ডাটা। যদি চিন্তা করি যে কত সালে এই বিষয়গুলো হয়েছে, অর্থাৎ 2010 থেকে 2015, 2015 থেকে 2020,
that could be another attribute data. তারপরে পাবলিশার যদি হয়, দেখা গেল যে সেজের পাবলিশিং ইনফরমেশন আছে, ওয়ার্ল্ড ব্যাংকের আছে, ইউএনডিপি আছে, রুথলেজের আছে। সো এই পাবলিশারের বেসিসে যদি আমরা কোনো অ্যানালিসিস করতে চাই, দ্যাট কুড বি অ্যানাদার অ্যাট্রিবিউট ডেটা। ঠিক আছে, সো অ্যাট্রিবিউট ডেটাগুলোকে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম যে দিস কুড বি দ্য অ্যাট্রিবিউট ডেটা। সো এই অ্যাট্রিবিউট ডেটা যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাড না করছি ততক্ষণ পর্যন্ত আমরা এই অ্যানালিসিসটা করতে পারছি, রাইট? আমরা তো এতক্ষণ পর্যন্ত কোড করছি, ইনফরমেশন নিয়ে আসছি, কোড করেছি। সো এরপর আমরা কিভাবে অ্যাট্রিবিউট ডেটাগুলোকে অ্যাড করব, দ্যাট ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ অফ দিস সেশন। ঠিক আছে, অ্যাট্রিবিউট ডেটা কেন লাগবে সেটার তো প্রয়োজন আমরা সবাই বুঝেছি একটু আগে, যে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সটা আমরা যদি পারফর্ম করতে চাই, যে দেখতে চাই যে কে কি বলছে, কত সালে কি বলছে, কোন পাবলিশার কি বলছে, কোথায় কি বলছে, এই অ্যাট্রিবিউট ভ্যালুগুলোকে অ্যাড করার পরে এর বেসিসে যদি কোনো একটা টেবিল জেনারেট করতে চাই, দেখতে চাই, দেন উই নিড টু অ্যাড অ্যাট্রিবিউট ডেটা। এতটুকু তো আমরা সবাই মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন দুই ধরনের অ্যাট্রিবিউট ডেটা আছে। একটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইল, আর একটা আছে কেসের ভিতর। মেনুটা যদি সিলেক্ট করি, এখানে দেখবো কেস এন্ড কেস ক্লাসিফিকেশন ডিফারেন্সেস, যে আমি কেস ক্লাসিফিকেশন আর ফাইল ক্লাসিফিকেশন এগুলো একটু জাস্ট থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু বলার চেষ্টা করি, বাট দ্যাট ইজ ভেরি প্রিলিমিনারি বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এটা মনেই থাকবে, খুব কঠিন কিছু না। ফাইল ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে আমরা যদি মাল্টি মেথডের ডাটা কালেক্ট করি, অর্থাৎ দেখা গেল যে আমি এফডিডি করছি, আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করলাম, আমরা আইডিআই ইনডেপথ ইন্টারভিউ করেছি, আমরা কেআইআই করলাম, কি ইনফরমেটিভ ইন্টারভিউ করেছি, এবং বলেছি যে আমার কিছু পাবলিশ লিটারেচার আছে। এরপরে অনেকে বললো যে না, পাবলিশ লিটারেচারের সাথে সাথে আমি তো ছবিও তুলছি, সো ছবি থেকে যে ইনফরমেশন গুলো আসছে সেগুলো তো আর এক ধরনের ফাইল। বললাম ওকে ফাইন। কে বললো যে ছবি তুলি না, আমি তো ফিল্ডে যেহেতু আমার একটা নাইস ভিডিও ক্যামেরা ছিল, এটা দিয়ে ক্যামেরা দিয়েও কিছু ভিডিও ফটো শুট করছি, সো ভিডিওগ্রাফিও আছে। সো দ্যাট কুড বি অ্যানাদার ফাইল টাইপস। So based on the file types or sources of information that I used, that could be your file classification. অর্থাৎ আমরা যদি মাল্টি মেথডের ইনফরমেশন কালেক্ট করি, আমরা যদি মিক্স মেথড অনেক সময় বলি না, যে আমি ইন্টারভিউ করব, আমি ফোকাস গ্রুপ ডিসকাশন করব, আমি কেআইআই করব, এবং সাথে সাথে ভিডিও করব এবং ছবি তুলব, এত কিছু যদি থাকে, এবং তার বেসিসে যদি আমি কোনো ধরনের কোন সোর্সের ডাটা কি বলছে, অর্থাৎ ফোকাস ডিসকাশনের ডাটা, ইন্টারভিউ ডাটা এবং ছবির ডাটা, একই কথা, ওয়াটার কোয়ালিটি নিয়ে একই কথা কাজ করতেছে, কিন্তু এটা ফোকাস গ্রুপ ডিসকাশনের ডাটা থেকে ওয়াটার কোয়ালিটি নিয়ে কোন ইনফরমেশনটুকু আসছে, ইন্টারভিউ থেকে কোন ওয়াটার কোয়ালিটি নিয়ে কোন ইনফরমেশনটুকু আসছে, আর ছবি থেকে ওয়াটার কোয়ালিটি নিয়ে কোন ইনফরমেশনটুকু আসছে। সো ডিফারেন্ট টাইপস অফ ফাইল সোর্স, অর্থাৎ ডেটা সোর্স আমরা যদি বলি, সেই ডেটা সোর্সের বেসিসে যখন আমি এই ওয়াটার কোয়ালিটিকে অ্যানালিসিস করতে চাইবো, then you need to perform file classification. বোঝা গেছে? ডিফারেন্ট সোর্সেস অফ ডেটা, কোন সোর্সে কোন মেথডে আমি ডাটা কালেক্ট করছি, তার বেসিসে ওয়াটার কোয়ালিটি, এনভায়রনমেন্টাল পলিউশন, জেন্ডার বেসড ভায়োলেন্স, হোয়াট এভার দি ইস্যুস আর, সো এর বেসিসে আমি দেখতে চাই যে মাল্টি মেথডের ইনফরমেশন থেকে কোন কোন ডাটা থেকে কোন কোন জিনিস আসছে। এই আর কেস ক্লাসিফিকেশন মিন্স যে আমি সিঙ্গেল সোর্সের ডেটা থেকে তার ভিতরে ভেরিয়েশন আছে। যেমন আমি ইন্টারভিউ টুলটা ব্যবহার করেছি, কিন্তু ইন্টারভিউ টুলের ভিতরে আমি 10 জনকে ইন্টারভিউ করেছি, বা ফোকাস গ্রুপ ডিসকাশন করছি, কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন আমি 3 এরিয়াতে করছি, ঢাকাতে করছি, খুলনাতে করছি, রাজশাহীতে করছি, এবং ফোকাস গ্রুপ ডিসকাশন খুলনাতে 5টা, ঢাকাতে 10টা, রাজশাহীতে 6টা। সো এই যে 21টা ফোকাস গ্রুপ ডিসকাশন করছি, 21টা ফোকাস গ্রুপ ডিসকাশনের কোথায় কি আছে, ঢাকা, খুলনা, রাজশাহী। সো সিঙ্গেল মেথডের যে ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটির যে ইনফরমেশন গুলো যদি এক্সট্রাক্ট করতে চাই, দেন ইউ নিড টু ডু কেস ক্লাসিফিকেশন। সো সিঙ্গেল মেথডের যে দেখা গেল যে আমি ইন্টারভিউর ভিতরে জব্বারকে ইন্টারভিউ করছি, রহিমকে ইন্টারভিউ করছি, করিমকে ইন্টারভিউ করছি, জরিনাকে ইন্টারভিউ করছি, সো হোয়াট এভার দ্য রেসপন্ডেন্টস আর,
তার বেসিসে জরিনা কি বলছে, রহিম কি বলছে, করিম কি বলছে, এগুলো যদি আমি দেখতে চাই দেন ইউ নিড টু পারফর্ম কেস ক্লাসিফিকেশন। অর্থাৎ একটা মেথডের ভিতরে যে সাব যে রেসপন্ডেন্ট থাকতেছে তার বেসিসে যদি আমি ইনফরমেশন গুলোকে দেখতে চাই দেন ইউ নিড টু পারফর্ম কেস ক্লাসিফিকেশন। এতটুকু আমরা সবাই একটু ক্লিয়ার হচ্ছে কিনা, বুঝতে পারছি কিনা? দ্যাট ইজ ভেরি ইজি। সো ফাইল ক্লাসিফিকেশন মিনস আমার যে ডিফারেন্ট মেথডের ডাটা আছে, ডিফারেন্ট টুলস ব্যবহার করে আমি ডাটা কালেক্ট করছি, তার বেসিসে আমি দেখতে চাই যে কোন ডাটা বা কোন মেথড থেকে কি ইনফরমেশন আমি পাইছি। অনেক সময় আমরা বলি না যে ফোকাস গ্রুপ ডিসকাশন আমার দরকার, বা ইনডেপথ ইন্টারভিউ দরকার, কি ইনফরমেটিভ ইন্টারভিউ দরকার। আমরা অনেক সময় রিসার্চ ডিজাইন করার সময়, অ্যাসাইনমেন্ট ডিজাইন করার সময় এই জিনিসগুলো আমরা বলে থাকি। কিন্তু আমরা যখন অ্যানালিসিস করি আমরা কি দেখি বা আসলে জানতে চাই যে আপনি আমাকে দেখান বা আমি এটাকে আমার we got from focus group discussion. These are the findings that we got from interview. These are the findings that we got from photographic survey, for example. বা কাউকে দেখাতে চাই দেন ইউ নিড টু ডু ফাইল ক্লাস, অর্থাৎ ডিফারেন্ট সোর্সের ডেটাকে আমি দেখতে চাচ্ছি রেজাল্টের বেসিসে। আর যখন আমি কেস ক্লাসিফিকেশন করব তখন সিঙ্গেল মেথড, অর্থাৎ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, ফটোগ্রাফিক সার্ভে থেকে ডিফারেন্ট জায়গায় করছি, ডিফারেন্ট লোকের সাথে করছি। তো সিঙ্গেল মেথডের ডাটা থেকে যখন আমি ডিফারেন্ট রেসপন্ডেন্টের বেসিসে দেখতে চাইবো তখন আমাকে করতে হবে কেস ক্লাসিফিকেশন। দ্যাট ইজ ক্লিয়ার আই গেস? এতটুকু পর্যন্ত কি আমরা সবাই মোটামুটি ধরতে পারছি যে কখন আমাদের কেস ক্লাসিফিকেশন করতে হবে, ফাইল ক্লাসিফিকেশন করতে হবে? স্যার লাস্টের দিকে একটু যদি আরেকটু রিপিট করতেন যে হচ্ছে বিভিন্ন কেস ক্লাসিফিকেশনটা বিভিন্ন মেথড, বাট কিভাবে আমি যখন রেসপন্ডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করব তখন হচ্ছে ওইটা একটু মিস করছি স্যার লাস্টের দিকে। সেটা আরেকবার বলছি যে কেস ক্লাসিফিকেশন হচ্ছে যে আমি একটা সিঙ্গেল মেথডে যখন ডাটা কালেক্ট করি। সিঙ্গেল মেথড বলতে আমি ইন্টারভিউ করলাম, রাইট? আমার ফাইল ক্লাসিফিকেশন আসবে কি ডিফারেন্ট মেথডস। ডিফারেন্ট মেথডস বলতে ফোকাস গ্রুপ ডিসকাশন, ইনডেপথ ইন্টারভিউজ, দেখা গেল যে কি কি ইনফরমেটিভ ইন্টারভিউজ আছে, তারপরে ফটোগ্রাফিক সার্ভে আছে, ভিডিওগ্রাফি আছে। এর বেসিসে যখন আমি ডাটাগুলোকে অ্যানালিসিস করতে চাই যে আসলে ইনডেপথ ইন্টারভিউ থেকে কি ফাইন্ডিংস পাইছি, ফোকাস গ্রুপ থেকে কি পাইছি, ফটোগ্রাফিক সার্ভে থেকে কি পাইছি, অর্থাৎ মাল্টি মেথডের ডাটা থেকে বা ইনফরমেশন থেকে আমি দেখতে চাই বা দেখাতে চাই কাউকে যে কি পাইছি, সেটা যখন আমি করব তখন দ্যাট কুড বি ইওর ফাইল ক্লাসিফিকেশন, মাল্টি সোর্সের ডেটা। ঠিক আছে? আর যখন সিঙ্গেল সোর্সের ডেটা ব্যবহার করব, ফর এক্সাম্পল ইন্টারভিউ থেকে আমি তো ইন্টারভিউ করছি 5 জনের সাথে, রহিম, করিম, জরিনা, সকিনা, হোয়াট এভার, এরকম 5 জনের সাথে ইন্টারভিউ করার পর আমি দেখতে চাই ইন্টারভিউ যে 5 জনের সাথে করলাম তারা আসলে কি বলছে, তাদের ভেরিয়েশন কি। তো সিঙ্গেল মেথডের ডাটা, ইন্টারভিউ একটা মেথড, তো এরকম একটা সিঙ্গেল মেথডের ডেটা থেকে ডিফারেন্ট ভ্যারাইটি অফ রেসপন্ডেন্ট আসতে পারে। তার বেসিসে কাউকে দেখাবো যে ইন্টারভিউ থেকে আমি 10 জনকে ইন্টারভিউ করছি এবং 10 জনের ফাইন্ডিংসটা এই। আমি এগুলোকে একটু থিওরিটিক্যাল ফরম্যাটে বলার চেষ্টা করছি। নাও উই উইল শো ইউ হাউ টু কন্ডাক্ট কেস ক্লাসিফিকেশন এট দ্য বিগিনিং। তাতে আমাদের জন্য একটু সুবিধা হবে যে এগুলো তো হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে, একটু প্র্যাকটিক্যাল দেখালে ভালো। ঠিক আছে? সো এই যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোকে আমরা বলছি এগুলো কি সেকেন্ডারি বেস, রাইট? সো এর বেসিসে যদি আমি কোনো ক্লাসিফিকেশন করতে চাই তাহলে এটা কি হবে? অবশ্যই একটা কেস আকারে ডিফাইন করতে হবে। এরপরে যদি আমি এর ভিতরে ইম্পোর্ট আইটেমসে যদি দেখা গেল যে না আমি শুধু এইটাও করি নাই, আমি কিছু ইন্টারভিউ করছি, দেখি একটু রেসপন্ডেন্ট 1 2 3 4 ফর এক্সাম্পল আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আমি যখন রেসপন্ডেন্ট 1 2 3 4 আর এই যে পাবলিশ ম্যাটেরিয়াল, এই দুটোকে যখন অ্যাড করে একসাথে যখন ক্লাসিফিকেশন করতে চাইবো যে আসলে ফিল্ডে থেকে এই ডাটাগুলো পাইছি, ফিল্ডের ডাটা আর এই যে পাবলিশ ম্যাটেরিয়াল অলরেডি, তার বেসিসে আমি দেখতে চাই যে আসলে এই যে জেন্ডার বেস ভায়োলেন্স ফিল্ডের ডাটা কি বলছে আর আমার এই পাবলিশ ম্যাটেরিয়াল কি বলছে, এইটা যখন আমি দেখতে চাইবো দেন ইউ নিড টু পারফর্ম ফাইল ক্লাসিফিকেশন। কারণ দুইটা সোর্সের ডেটা, একটা হচ্ছে পাবলিশ ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে যে আমি এমপিরিক্যাল বা আমি ফিল্ডে থেকে যেগুলো কালেক্ট করছি।
তার বেসিসে আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে চাই, দেখতে চাই, দেন ইউ নিড টু ডু অর পারফর্ম ফাইল ক্লাসিফিকেশন। কিন্তু আমি যখন শুধুমাত্র এই পাবলিশ ম্যাটেরিয়াল কে নিয়ে যখন অ্যানালিসিস করব, অথবা ফিল্ডের এই 4টা ইন্টারভিউ নিয়ে যখন কোনো অ্যানালিসিস করতে চাই বা দেখতে চাই যে এই যে ফিল্ডের ডাটাগুলো কি কে কিভাবে বলছে, দেন ইউ নিড টু পারফর্ম কেস ক্লাসিফিকেশন। সো আমরা একটু চিন্তা করি, দেখি যে এটাকে আমি আগে আমাকে কেস আকারে ডিফাইন করতে হবে। সেই ক্ষেত্রে একটু বলে রাখি, যখন আমরা ক্রিয়েট অ্যাজ কেস দিব, ওয়ার্ড ফাইলগুলোকে সে একটা সিঙ্গেল রেফারেন্স সিঙ্গেল রেফারেন্স মানে এক পেজ এনবি, কিন্তু যখন আমরা চিন্তা করব তখন দেখবেন রেফারেন্স হিসাবে নিবে এবং যতগুলো পেজ থাকবে সেই পেজের বেসিসে সেই রেফারেন্সের নাম্বারটা চেঞ্জ করবে। আমরা একটু দেখি, রাইট বাটন ক্লিক করে আমি সিলেক্ট করলাম, আমি ক্রিয়েট অ্যাজ কেসেস, ক্রিয়েট অ্যাজ কেসেস, কেসেস এর পরে আপনাকে কোনো আপাতত ক্লাসিফিকেশনে কোনো কিছু আমরা প্রডিউস করি নাই। সো প্রথমে আমার কাজ হচ্ছে যে এগুলোকে আগে কেস আকারে ডিফাইন করা। এটাকেও কেস আকারে ডিফাইন করে দিই যেহেতু ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে কেস আকারে ডিফাইন করার সাথে সাথে এখানে 255 রেফারেন্স চলে আসে। ডোন্ট গেট কনফিউজ, এখানে কিন্তু চেঞ্জ হয়নি। এখানে রেফারেন্স ফাইলস ইজ ডিফারেন্ট ফ্রম এই রেফারেন্স আর কোডস, ঠিক আছে? সো এটা আমরা যখন একটু পিডিএফ চিন্তা করব, এটা হচ্ছে যে আপনার বেসিক যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের থেকে আপনাকে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটু ওপেন করে দেখতে চাই যে আসলে আমি যেটা বললাম সেই বিষয়টা ঠিক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেফারেন্স 255, আপনি যদি নিচের দিকে যান দেখবেন যে এখানে পেজ আছে অলমোস্ট সব মিলায় ইন্ডেক্স পেজ টেজ মিলায় দেখবেন যে 254টা পেজ আছে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই দ্য রেফারেন্স ইজ 255। আমরা যদি এইটা দেখি, টাইপস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, এই পিডিএফটা যদি ওপেন করি, এখানে দেখবো 2টি পেজ আছে, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ। এবং যখন আমরা ক্রিয়েট অ্যাজ কেসেস তৈরি করব তখন এডিশনালি আরেকটা রেফারেন্স যোগ হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য বেসিক রুলস টু আন্ডারস্ট্যান্ড দ্য রেফারেন্স। এই রেফারেন্সটা কেন চেঞ্জ হয়েছে, আমরা যখন দেখতে পারবেন যেখানে 00 আছে, আমরা ক্রিয়েট অ্যাজ কেসেস যদি দিই, ক্রিয়েট অ্যাজ কেসেস এখানে দিলে দেখবো যে 1 একটা কোড হচ্ছে। কেন পেজ নাম্বার চেঞ্জ হয়নি? পেজ নাম্বার এখানে এটা একটা বড় ডকুমেন্টস, কিন্তু বড় ডকুমেন্টস হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজ নাম্বার খুব বেশি চেঞ্জ হয়। দেখেন সে একটাই পেজ আছে। আপনারা যখন ওয়ার্ডে এইভাবে হিসাব করবেন, আমরা যেহেতু পেজ ব্রেক দিই না, যদি কেউ পেজ ব্রেক দিয়ে যদি কাজ করেন, আলাদা পেজ আকারে ডিফাইন করেন, দেন দ্য রেফারেন্স কুড বি চেঞ্জ। আদারওয়াইজ জেনারেল ওয়ার্ড ডকুমেন্টস এখানে রেফারেন্স কুড বি 1, ঠিক আছে? ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাকে প্রথমে যে ইনফরমেশন গুলো আমি চাচ্ছি তার বেসিসে একটা কেস তৈরি করা। কেসগুলো তৈরি হয়ে গেল। আমি আরেকবার দেখাই, আমি এটাকে আবার ডিলিট করে দিই। তো এই অবস্থা ছিল, ঠিক আছে? এই অবস্থা ছিল। এখান থেকে আমরা যদি কেসের ভিতরে যাই, আমি দেখছি যে এটা আমাদের ওয়ার্কিং স্পেসটা ব্ল্যাঙ্ক। তো ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আমি প্রথমে সেকেন্ডারি ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আছে তার বেসিসে আমি কিছু ক্লাসিফিকেশন করতে চাই। ক্রিয়েট অ্যাজ কেসেস কোথায় থাকবে? লোকেশন কেসের ভিতরে থাকবে। দিলাম এটাকেও ক্রিয়েট অ্যাজ কেসেস, ঠিক আছে? এখন কেসের ভিতরে যে দেখবো যে এগুলো নাম করে কেস তৈরি হচ্ছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি কেস প্রপার্টিসে যাই, কেসের ভিতরে যাব, কেসের ভিতরে গেলাম, কেসের ভিতরে যে আমি যে কেসগুলো তৈরি করেছি
এর ভিতরে আমরা এখন রাইট বাটন ক্লিক করে কেস প্রপার্টিজ। কেস প্রপার্টিজে যে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল, এই ফাইলটির নাম আছে এন্ড অ্যাট্রিবিউটস ভ্যালুস। অ্যাট্রিবিউটস ভ্যালুস আছে, যে অ্যাট্রিবিউটস ভ্যালুস এর ভিতরে কোনো ধরনের কোনো ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি না, কোনো অ্যাট্রিবিউট, নিউ অ্যাট্রিবিউট এগুলো কোনো কিছু অ্যাড করতে পারছি না। রাইট, এই পর্যন্ত তো সবাই আমি ফলো করছি। আমরা যদি কেস ক্লাসিফিকেশন বা ফাইল ক্লাসিফিকেশনের এই প্রসেসটুকু যদি সবাই ধরতে পারি, আমার বিশ্বাস যে, কারণ প্রথম দিন আমরা 20% কমপ্লিট করেছি, গতকাল 20% কমপ্লিট করেছি, এবং আজকে এই কেস ক্লাসিফিকেশন দিয়ে মোটামুটি যদি এতটুকু আমরা কমপ্লিট করতে পারি, দেন ইউ হ্যাভ কমপ্লিটেড 20%। সো অল টুগেদার ইউ হ্যাভ লার্ন 60% অফ দ্য বেসিক অ্যাপ্লিকেশন অফ এনভি। আমার কথা খুব ইজি, রাইট? সো প্রসেসটা খুব সহজ। আমি ফাইলস এর ভিতরে গিয়েছি এবং সেখান থেকে রাইট বাটন সিলেক্ট করেছি যেগুলোকে আমি অ্যানালিসিস করতে চাই, যার বেসিসে আমি দেখতে চাই যে আমার জেন্ডার বেস ভায়োলেন্স সেকেন্ডারি লিটারেচারে কিভাবে বলা আছে। দ্যাট ইজ ওয়াই উই নিড টু বিল্ড কেসেস। আমি যদি দেখতে চাইতাম যে আমার ফিল্ড ডাটা রেসপন্ডেন্ট 1 থেকে রেসপন্ডেন্ট 4 তারা কি বলছে, সেটা যদি আমি দেখতে চাইতাম, তাহলে আমাকে এগেইন ক্রিয়েট অ্যাজ কেসেস, নতুন করে আবার কেস তৈরি করতে হবে। কেসের ভিতরে গেলাম, দেখছি যে এখানে রেসপন্ডেন্ট 1 2 3 4 নতুন করে 4টা কেস তৈরি হয়েছে। ঠিক আছে, এখন রেসপন্ডেন্ট 1 এর পরে যদি আমি কেস প্রপার্টিসে যাই, আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্ডেন্ট 1 এর জেনারেল নেম আছে প্রপার্টিসে, বাট দেয়ার ইজ নো ফার্দার ইনফরমেশন। এখন এই ইনফরমেশন গুলো কি বা কেন জরুরি, সেটার জন্য আমাদেরকে কেস ক্লাসিফিকেশন যেতে হবে। কেস ক্লাসিফিকেশন আমি করতে চাই কেন, সেটা আমি বারবার করে বলার চেষ্টা করেছি যে বেসড অন ডিফারেন্ট অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস গুলো কি? অ্যাট্রিবিউটস হচ্ছে ডিফারেন্ট ফাইলের প্রপার্টিস। আমরা বলি যে আমার অ্যাট্রিবিউটস কি? অ্যাট্রিবিউটস হচ্ছে যে আমি মেল, আমার নাম মুস্তাফিজ, আমার বয়স এত, আমার বাসা কোথায় এই, আমার চাকরি কোথায় এই, আমার ছেলে মেয়ে কয়জন এই। দোজ আর মাই অ্যাট্রিবিউটস। আমার কথা বোঝা গেছে? যে একটা ফাইলেরও এই ধরনের অ্যাট্রিবিউটস আছে, একজন মানুষেরও অ্যাট্রিবিউটস আছে। ফাইলের অ্যাট্রিবিউটস হচ্ছে যে ফাইলটা কে প্রডিউস করেছে, কত সালে প্রডিউস করেছে, পাবলিশ করেছে কে, দোজ আর দ্য অ্যাট্রিবিউটস। আজন ভাই, আজন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ। জি স্যার। স্যার আমি ওই যে একটু মিস করে গিয়েছিলাম। তো আমি প্রথমে যেটা বুঝলাম যে প্রথমে বলা হয়েছিল যে ফাইল ক্লাসিফিকেশনটা কেন করব। আমি যতটুকু বুঝেছি যে ফাইল ক্লাসিফিকেশনটা করতে হবে যখন আমরা অনেকগুলা ডাটা, মনে করেন পাবলিশড আর্টিকেল প্লাস আমার যে ফিল্ড যে ডাটাগুলো আছে ওগুলোর মধ্যে যদি আমি একটা কম্পারিজন করতে চাই বা অ্যানালাইসিস করে দেখতে চাই যে কি সিমিলারিটিস আছে, তাহলে আমরা হচ্ছে ফাইল ক্লাসিফিকেশনে যাব। আর হচ্ছে কেস গুলা হঠাৎ এই জায়গাটা আমি একটু মিস করেছি যে কেস ক্লাসিফিকেশনটা। তো আমি বুঝতে পারলাম যে একটা মানে যেমন আমি যদি পাবলিশড আর্টিকেল গুলো নিয়ে আসি, ওইটা আলাদা করে অ্যানালাইসিস করতে গেলে আমাকে কেস ক্লাসিফিকেশন করতে হবে। মানে এতটুকু পর্যন্ত আর কি আমি। রাইট, আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি, আমরা যদি একটু কেস ক্লাসিফিকেশন আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি যে আমার একটা টুল ছিল ইন্টারভিউ টুল। সেই ইন্টারভিউ টুলের ভিতরে আমার যারা রেসপন্ডেন্ট ছিল 1 থেকে 4 জন রেসপন্ডেন্ট, এই 1 থেকে 4 জন রেসপন্ডেন্ট এই জেন্ডার বেস ভায়োলেন্সের বেসিসে কি বলছে। কারণ আমি 1 থেকে 4 জন রেসপন্ডেন্টকে আমি কিন্তু জেন্ডার বেস ভায়োলেন্সে এখনো কোড করি নাই। তো ফার্স্টে আমাদের প্রসেসটা কি সেটা একটু বোঝার জন্য আমি কিন্তু ফার্স্টেই গত 2 দিন বারবার করে বলেছি যে প্রথম কাজ হচ্ছে ফাইলগুলো, যে ফাইলগুলো আমি অ্যানালিসিস করতে চাই বা অ্যানালিসিসের জন্য ব্যবহার করতে চাই, সেই ফাইলগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসা, বা একটা জায়গায় ফোল্ডার অপশনে যে বা এইভাবে বিভিন্ন জায়গায় যে এখানে নিউ ফোল্ডারের ভিতরে যে আপনাকে অর্গানাইজ করতে হবে, দ্যাট ইজ কল্ড ফাইল ম্যানেজমেন্ট। তো এতটুকু যদি আমি করতে পারি, আমি কিন্তু আমার কাজের 20% শেষ, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি। এরপরে গতকাল যেটা আমি বলেছি যে আপনাকে কোডিং প্রসেসটা শেখার জন্য, এবং কোডিং প্রসেসটাতে আমরা বলছি যে ডিডাকটিভ ইন্ডাকটিভ। সো গতকালের যে অ্যাসাইনমেন্ট বা গতকাল পর্যন্ত আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা হচ্ছে
তোমাকে কিছু ডকুমেন্টস দিলে এরকম, এই জিনিসগুলো এরকম, সো ইউ নিড টু স্টার্ট কোডিং। শেষ করে ফেলতে হবে। যে ডকুমেন্টস গুলো আমি পড়বো সাথে সাথে যে অবজেক্টিভ আছে, রিসার্চের অবজেক্টিভ, অ্যাসাইনমেন্টের অবজেক্টিভ, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমার অবজেক্টিভ ছিল 4টা, যে জেন্ডার বেস ভায়োলেন্স বোঝা, কোন লেভেলে হয়, রেজাল্ট কি, এবং টাইপস অফ জেন্ডার বেস ভায়োলেন্স। সো এই জিনিসগুলোকে আমি আগেই ডিফাইন করছি। এখন আমি একটু দেখাই যে কিভাবে কোড করছি। সেটা হচ্ছে যে আমি রেসপন্ডেন্ট 1, এই রেসপন্ডেন্ট 1 কে কিন্তু এখনো কোড করিনি, গতকালকের অ্যাসাইনমেন্ট বা গতকালকের আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা একটু কুইকলি যদি এগুলোকে কোড করে ফেলি। ফর এক্সাম্পল, এটা আমি হাইপোথেটিক্যালি বলছি, যেহেতু এগুলো ডিফারেন্ট কনটেক্সটে, আমি ধরে নিলাম যে দ্যাট ইজ জেন্ডার বেস ভায়োলেন্স। সো এখানে জেন্ডার বেস ভায়োলেন্স আমি লিখলাম। এটাকে আমি বললাম যে এটাও জেন্ডার বেস ভায়োলেন্স এর একটা ডেফিনেশন, এটাও আমি লিখলাম। এটাকে আমি চিন্তা করছি যে যখন পড়ছি তখন মনে হচ্ছে যে দিস কুড বি রিলেটেড উইথ দ্য টাইপস অফ ভায়োলেন্স, জেন্ডার বেস ভায়োলেন্স। হ্যাঁ, এই শব্দটি হতে পারে যে টাইপস অফ জেন্ডার বেস ভায়োলেন্স, আবার টাইপস, এবং এই শব্দটি হতে পারে যে লেভেলস অফ জেন্ডার বেস ভায়োলেন্স। ঠিক আছে, আর ওভারঅল এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ যতটুকু আছে সেটা হচ্ছে রেজাল্টস অফ জেন্ডার বেস ভায়োলেন্স। আমি এইভাবে আমার যারা রেসপন্ডেন্ট আছে, রেসপন্ডেন্টদেরকে আমি কোড করব। আমি দেখতে পাচ্ছি রেফারেন্স 7টা, মানে 7 বার আমি কোড করছি, আর 5টা টাইপে, মানে 5টা ডিফারেন্ট ক্যাটাগরিতে এটাকে কোড করছি। সো এইভাবে রেসপন্ডেন্ট 2টাকে আমি একটু কুইকলি কোড করে ফেলি। ফর এক্সাম্পল, দিস কুড বি জেন্ডার বেস ভায়োলেন্স টাইপস। আমি একটু র্যান্ডমলি করছি তাতে আপনাদের জন্য টাইমটা সেভ করতে সুবিধা হয়। বাট আপনারা যখন এইভাবে কোড করবেন, আপনারা একটু পড়ে দেখে শুনে চিন্তা ভাবনা করে বলবেন যে হ্যাঁ, দিস কুড বি দ্যাট, দিস কুড বি দিস থিংস, এরকম। তৌফিক ভাই। আচ্ছা, আপনি একটু আগে দেখালেন যে একই জিনিস কে দুই জায়গায় কোড করেছেন, হ্যাঁ, সেটা কি সমস্যা ক্রিয়েট করবে কিনা? কারণ একই রাইট আপ কি দুই লেভেলের কোডিং কি হতে পারে? মানে হতে পারে। আচ্ছা, গেল যে সেইখানে ওয়াটার কোয়ালিটি নিয়ে বলছে, সেখানে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে বলছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেশনস নিয়ে বলছে। সে একই বিষয় আমি কিন্তু অসংখ্যবার কোডও করতে পারি। আর যদি ভুল করে যদি কোনো কিছু হয়ে যায়, যেমন আমরা আরেকটু পরে দেখাবো যে আনকোড বা কোড, সেই জন্য ওই জায়গাগুলোকে আমরা একটু মেটিকুলাসলি ভাববো বা দেখবো। কিন্তু আপনাকে এই কোডিং প্রসেসটাকে খুব সাবধানে এবং সময় নিয়ে করতে হবে। এরকম না যে আমি এরকম র্যান্ডমলি আমি যে না পড়ে করতেছি, কিন্তু এরকম না। ঠিক আছে, সো আমি একটু র্যান্ডমলি দেখাচ্ছি, তাতে আপনাদের জন্য কিছু টাইম আমি সেভ করতে পারবো। সো গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে এইভাবে আমরা কোড শেষ করব। এখন কোড করার পরে আমার কাছে মনে হয় যে আরেকটা ইন্টারেস্টিং ফিচার আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে রেসপন্ডেন্ট 2, আমি কোডিং স্ট্রাইপসে যে অল কোডিং যদি আমি সিলেক্ট করি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি রেসপন্ডেন্ট 2-র ভিতরে কোন কোন ইনফরমেশন গুলো কোথায় কোথায় কোড করেছি। এখানে যদি ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে কোথায় কোথায় কি ইনফরমেশন গুলো ক্লিক করা আছে বা রেকর্ড করা আছে। সো জেন্ডার বেস ভায়োলেন্স আমি এখানে কোড করেছি, এখানে দেখেন। সো লেভেলস অফ জেন্ডার বেস ভায়োলেন্স এখানে কোড করেছি, রেজাল্টস অফ জেন্ডার বেস ভায়োলেন্স এখানে কোড করেছি, টাইপস অফ জেন্ডার বেস ভায়োলেন্স এখানে কোড করেছি। দ্যাট ইজ ভেরি ইজি। আমরা এই কোডিং স্ট্রাইপটা ব্যবহার করব যখন আমরা কোডিং করব বা কোথায় কোথায় কোড করেছি সেই জিনিসগুলোকে দেখার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য। এখানে আছে ডকুমেন্টস এর ভিতরে, কোডিং স্ট্রাইপস এর ভিতরে আপনারা অল কোডিং দিতে পারেন, অথবা রিসেন্ট কোডিং দিতে পারেন, বা সিলেক্টেড আইটেমস দিয়েও আপনারা দেখতে পারেন, হোয়াট এভার দ্য থিং। ঠিক আছে, এর আরো কিছু অপশন আছে বা ফিচার আছে, ফিচারগুলো আপনাদের জন্য নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এটা যদি আরো এক্সটেন্সিভ ট্রেনিং হতো, যে আমরা সেই জিনিসগুলোকে হয়তো দেখাতে পারতাম, যে যেমন এই কালারের ডিফারেন্স, কালার ডিফারেন্স দিয়ে আপনি এই জায়গায় থিমেটিকে যাই, আমরা সাথে সাথে এখানে দেখতে পাবো যে এখানে নতুন করে একটা কোড এবং স্ট্রাইপ যেমন পারি যে কেন এই জিনিসটা জেন্ডার বেস ভায়োলেন্স বা এই কোডিং স্ট্রাইপ, যেমন
এখন আমি যদি এই অপশনটিকে যদি আরেকবার আমি কোড করি, আমি দেখতে পারবো যে এখানে দেখেন সিমিলার, অর্থাৎ একই প্যারাগ্রাফ আমি কয়বার কোড করেছি, কোন ইনফরমেশন গুলো আমি কয়বার কোড করেছি, সেই কোডিং স্ট্রাইপস দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এটা যদি আরো একটা যদি আমি আরেকবার কোড করি, ফর এক্সাম্পল দেখতে চাচ্ছি যে এটা ইট কুড বি টাইপস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স। আমি যখন এখানে সিলেক্ট করব, দেখতে চাইবো যে আমি দেখতে পাচ্ছি যে এখানে টাইপস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স আসছে, এখানে এটি আসছে, রেজাল্টস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স এখানেও কোড করা আছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইউজ দ্য কোডিং স্ট্রাইপস, যাতে আমি বুঝতে পারবো যে একটা ডকুমেন্টসে কোথায় কোথায় কি পরিমাণে কোড করা আছে, তো এগুলো কোডিং করা নাই কেন, সেটা আপনি এখন তখন একবার কুইকলি রিভিউ করতে পারেন যে আমি এগুলো বাদ দিছি কেন, বা এই পোর্শনটুকু আমি লিখি নাই কেন, এটা কি ডেলিবারেটলি বাদ দেওয়া হয়েছে নাকি এটা লেস সিগনিফিকেন্ট অর ইম্পর্টেন্ট। সেই জায়গাগুলো কিন্তু আপনার রিভিউ করার সুযোগ আছে। আমরা কোডিং স্টাইলস দেখলে আমি বুঝতে পারবো খুব সহজেই যে কোথায় কোথায় কোড আছে, কোথায় কোথায় কোড নাই। ঠিক আছে, সো এইভাবে আমরা কোডিং প্রসেসটাকে শেষ করে ফেললাম। সো রেসপন্ডেন্ট 1, 2, 3 এবং 4 এটা আমরা কোড না করি আপাতত, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমাদের কেন কোডিং করাটা জরুরি। সেটাও তো আমাদের বুঝতে হবে যে আমরা কোডিং যদি না করি তাহলে আলটিমেটলি কি সমস্যা, কি সুবিধা হবে। সো প্রথম স্টেপ হচ্ছে ফাইলগুলোকে নিয়ে আসা, যেটা আমি প্রথম ক্লাসে বলেছি। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনাকে কোডিং প্রসেসটাকে শেষ করা। এত কিছু কোডিং প্রসেসটা আমি তো দেখাই দিলাম, গতকালও দেখাইছি, আজকেও একটু কুইকলি দেখালাম। এরপরে কোডিং প্রসেসের বেসিসে আমরা এখানে বললাম যে রাইট বাটন তৈরি করার পরে আমি দেখছি যে এর ভিতরে কেস আকারে 1, 2, 3, 4 রেসপন্ডেন্ট তৈরি হয়েছে এবং ফাইল 1 এবং রেফারেন্স 1। ঠিক আছে, যখন আমি কেসের প্রপার্টিস এর ভিতরে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো অ্যাট্রিবিউট ডেটা নেই। এখন অ্যাট্রিবিউট ডেটা কেন লাগবে? কারণ আমি দেখতে চাই যে রেসপন্ডেন্ট 1, 2, 3, 4 এদের নাম তো করিম, রহিম, জহিম, হোয়াটএভার, কিন্তু তাদের বয়স আছে, তাদের মেয়ে দুইজন আছে মেল, বা তিনজন ছিল মেল, একজন ফিমেল, বা তিনজন ফিমেল, একজন মেল। সো আমি দেখতে চাই যে এই যে জেন্ডার বেসড ভায়োলেন্সের যে ডেফিনেশন বা লেভেলস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, এই কথাটা রেসপন্ডেন্টদের মেল ফিমেলরা কিভাবে বলছে, কয়জন বলছে, সেটা আমি দেখতে চাই। সেটা দেখার জন্য আমাদেরকে কেস আমরা তৈরি করলাম। এখন আমাদেরকে যেতে হবে কেস ক্লাসিফিকেশন। রাজন ভাই যেটা বলছিলেন যে আমরা তো বুঝলাম যে ফাইল ক্লাসিফিকেশন হচ্ছে যে মাল্টি মেথডের ডাটা। কেস ক্লাসিফিকেশন হচ্ছে সিঙ্গেল সোর্সের ডেটাকে যখন আমরা ক্লাসিফাই করছি, অর্থাৎ সিঙ্গেল সোর্সের ভিতরে ভেরিয়েশন আছে। সিঙ্গেল সোর্স বলতে আমি ইন্টারভিউ মেথডটা তৈরি করেছি বা ইন্টারভিউ মেথডটা ব্যবহার করেছি, কিন্তু ইন্টারভিউ মেথডের ভিতরেও আমার কিন্তু 4 জন রেসপন্ডেন্ট আছে, 1, 2, 3, 4। এই 4 জন রেসপন্ডেন্টের ভিতরে 3 জন ফিমেল, 1 জন মেল। আমি দেখতে চাই যে ইন্টারভিউ মেথডে যে সমস্ত রেসপন্ডেন্ট ছিল তারা জেন্ডার বেসড ভায়োলেন্সকে কিভাবে ডিফাইন করেছে, এই জিনিসটা আমি দেখতে চাই। ঠিক আছে, যখন আমি মাল্টি মেথডের ডাটা দেখবো, অর্থাৎ আমার সেকেন্ডারি ম্যাটেরিয়াল আর প্রাইমারি ম্যাটেরিয়াল, অর্থাৎ আমার ফিল্ডের ডাটা তারা কিভাবে দেখছে, তখন আমাকে করতে হবে ফাইল ক্লাসিফিকেশন। সো আমরা একটু দেখি, কেস ক্লাসিফিকেশনে যাব। কেস ক্লাসিফিকেশনে যাওয়ার পরে নিউ ক্লাসিফিকেশন এর পরে ক্লিক করব। নিউ ক্লাসিফিকেশনের পরে ক্লিক করার পরে এখানে এনভিভো, স্মার্ট আমাদের মতো যারা আছে তাদের জন্য একটু লাইফটাকে সহজ করার জন্য সে এখানে দুটো অপশন রেখে দিয়েছে, একটা হচ্ছে অর্গানাইজেশন আর একটা হচ্ছে পার্সন। আমরা যদি পার্সনটাকে সিলেক্ট করে যদি ওকে করি, আমরা একটু দেখাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পার্সনটাকে সিলেক্ট করার পরে দেখছি যে পার্সনের আন্ডারে কিছু সাব অ্যাট্রিবিউট প্রপার্টি, যদি এসপিএসএস কখনো ব্যবহার করে থাকি, এসপিএসএস এর গ্রুপ, অকুপেশন, কান্ট্রি অফ বার্থ, ইমেল অ্যাড্রেস। এর বাইরেও অনেক কিছু আসতে পারে, সেগুলো আমরা অ্যাড করতে পারবো, বাদ দিতে পারবো, সবকিছু করার সম্ভব। এখন আমরা যদি এটাকে যদি আবার নিউ ক্লাসিফিকেশনে যদি নতুন একটা নাম দিতে পারি, নাম দিই হচ্ছে যে হ্যাঁ, এখন এই দুটোর বাইরেও কিছু কি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু ইন জেনারেল আমরা যখন কোনো একটা অর্গানাইজেশনের যদি করি, আমরা যদি দেখি অর্গানাইজেশন দিলে কি হয়। অর্গানাইজেশন দিলে অর্গানাইজেশনের নাম, কোন সেক্টরে তারা কাজ করে, তার সাইজ কত, ইন্ডাস্ট্রি কত। এখানে এরকম আসতে পারে, দেখা গেল যে ওয়ার্ল্ড ব্যাংক একটা অর্গানাইজেশন, তারপরে ইউএনডিপি একটা অর্গানাইজেশন, সেভ দ্য চিলড্রেন একটা অর্গানাইজেশন, কেয়ার বাংলাদেশ একটা অর্গানাইজেশন। সো যখন আমি দেখতে চাই যে এই অর্গানাইজেশনের বেসিসে
ইনফরমেশন গুলোকে কিভাবে হচ্ছে, তখন সেই জিনিসগুলোকে আমরা সিলেক্ট করবো অর্গানাইজেশন। আমি যখন আমাদের রেসপন্ডেন্ট আছে 1 2 3 4 পার্সন, সো সেই জন্য আমি কিন্তু পার্সনটাকে সিলেক্ট করবো। সো দিস আর দ্য টু কেস ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া। এছাড়াও যদি আপনাদের কাছে কিছু মনে হয় যে আমি আই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং নিউ, উই ক্যান ডু সামথিং, বাট ইন জেনারেল আমরা কেস ক্লাসিফিকেশনের ভিতরে এই দুটো ডিফল্ট অপশন দেখতে পারি। ডিফল্ট অপশনের ভিতরে আমরা অর্গানাইজেশনটাকে একটু বাদ দিই, যেহেতু আমাদের দেখতে চাচ্ছি যে এখানে আমাদের যে ফাইলগুলো আছে রেসপন্ডেন্ট 1 2 3 4, এই ফাইলগুলো হচ্ছে পার্সন, তাই তো? তো পার্সনের বেসিসে আমরা কিভাবে এদেরকে অ্যাড করতে পারি। সো কেস ক্লাসিফিকেশনের যে আমরা কিন্তু নিউ ক্লাসিফিকেশন দিয়েছি, দেন অ্যাড অর মোর প্রিডিফাইন্ড ক্লাসিফিকেশন টু দিস প্রজেক্ট, আমরা পার্সনকে সিলেক্ট করার পরে এরকম একটি অপশন আসছে। এখন আমরা যদি নেমের পরে ক্লিক করি, ডাবল ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি নেম এবং এর অ্যাট্রিবিউট ভ্যালু কোনো কিছু দেওয়া নাই। এই অ্যাট্রিবিউট ভ্যালু গুলো নাও ইউ নো যে আমার 4 জন রেসপন্ডেন্ট আছে এবং 4 জনের নাম কি কি। আমি একজনের নাম দিই রহিম, এর আরেকজনের নাম হচ্ছে সকিনা, জরিনা, অদরা। চারজন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারবে 4 জন কেন, আপনি 4 জন কোথা থেকে পেলেন? এটা একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে। তাদের জন্য আরেকবার বলি, আমার রেসপন্ডেন্ট কয়জন ছিল? 4 জন। তাহলে আমি যখন নেম ডিফাইন করতেছি তখন কয়জন থাকবে? 4 জন থাকবে। তাদের নামগুলোকে আমি ডিফাইন করে দিলাম, অর্থাৎ এসপিএসএস এ আমরা যখন ভ্যালু এন্ট্রি করি সেই ভ্যালুগুলোকে দিলাম। সরি। এরপরে আমি সেক্স ফিল্ডের পরে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি যে ভ্যালুজও এখন এখানে আছে 0 0, অর্থাৎ আনসাইন, নট অ্যাপ্লিকেবল। এরপরে অ্যাড করব হচ্ছে সেক্সে মেল, অ্যাড ফিমেল। ওকে, অ্যাপ্লাই করলাম। এজ গ্রুপ, আপনি জানেন যে আমার এজ গ্রুপ কত। যদি মনে হয় যে আমি একটা রেঞ্জ ডিফাইন করব 20 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। ভুল হয়ে গেলে এখানে সুযোগ আছে। এর বাইরেও 4 জনের এজ রেঞ্জ এর ভিতরে না আসলেও এটা আপনি হয়তো ডিলিট করে দিতে পারেন। যে আপনি জানেন যে তাদের আপনার ম্যাক্সিমাম যে 4 জন রেসপন্ডেন্ট ছিল তাদের এজ রেঞ্জ হচ্ছে যে 21 থেকে 30 এর ভিতরে। সো উই ডোন্ট নিড অ্যানাদার রো। ঠিক আছে, ফাইন। অকুপেশন, অকুপেশনের ভিতরে একজন আসতে পারে ফার্মার, হোম মেকার আর ডে লেবার। কান্ট্রি অফ বার্থ, যদি মনে হয় সবারই কোনো ক্রাইটেরিয়া বা কোনো ধরনের কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারবো না, কারণ সবাই বাংলাদেশি। সো সব বাংলাদেশি একই কথা বলছে, এটার ভিতরে কোনো সিগনিফিকেন্ট ভেরিয়েশন নেই। সো উই ক্যানট কম্পেয়ার। যার ভিতরে কোনো পার্থক্য আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি হয়, তাহলে ইন্ডিয়ান লোকজন কি বলছে, বাংলাদেশি লোকজন কি বলছে। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার অবজেক্টিভস, যে আসলে আমরা এই কাজটা করতে চাচ্ছি। আমার কথা বোঝা গেছে? একটু দেখি। ইমেল অ্যাড্রেসটাকে আমরা বাদ দিতে চাই, কারণ যে সমস্ত লোকজনকে নিয়ে কথা বলছি তারা ইমেল ব্যবহার করে না। তাদের এখানে আছে কি অ্যাট্রিবিউট প্রপার্টিসে ইমেল অ্যাড্রেস না লিখে আপনি লিখতে পারেন অ্যাড্রেস। তারা কোথায় থাকে, অ্যাড্রেস অর লোকেশন। ভ্যালু দিতে পারেন যে কোন এরিয়া, বাগেরহাট, নানাবাড়ি আমার, তারপরে খুলনা আমার বাবার বাড়ি, তারপরে নোয়াখালী আমার শ্বশুর বাড়ি, সোনারাঙ্গা আর ঢাকা অনেকের বাবার বাড়ি। এনিওয়ে,
সো অ্যাড্রেস আর লোকেশন, আপনার কাছে মনে হতে পারে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, কি তাদের নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। সেটার জন্য আপনাকে যেতে হবে পার্সনের পরে সিলেক্ট করার পরে এখানে নিউ অ্যাট্রিবিউট। নিউ অ্যাট্রিবিউটের কি হতে পারে, আপনি নাম দিতে চান একটা কি ফ্যামিলি মেম্বার্স। ভ্যালুস ফ্যামিলি মেম্বার্স কত হতে পারে, 2 একজনের হতে পারে, আর একজনের আমি দেখছি যে 3 বা 4। 3 এবং 4-এর এই 4 জন যে রেসপন্ডেন্ট তাদের 3 ছিল আর 4 ছিল। যে বিষয়গুলো আমরা এক্সেলে অনেক সময় এন্ট্রি করে থাকি, এসপিএসএস এন্ট্রি করে থাকি, সেই জিনিসগুলো আমরা পরবর্তী সেশনে দেখাবো। বাট জাস্ট আমরা একটু এই অ্যাট্রিবিউট ফিল্ডগুলোর ডাটাগুলোকে আমরা একটু এন্ট্রি করে নিলাম। এগুলো আমরা ম্যানুয়ালি করছি, ঠিক আছে। সো আমরা নেমের ভিতরে গেলাম, দেখলাম যে আমাদের 4 জন রেসপন্ডেন্ট ছিল, রহিম, সকিনা, জরিনা, অধরা। সেক্সের ভিতরে আমরা যে দেখছি যে ওকে ফাইন, আমরা তারেও বাদ দিতে চাই না। ট্রান্সজেন্ডার সবার জন্য সবকিছু আছে। সো মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। এরপরে এজ গ্রুপে যে আমরা দেখছি যে আমাদের ম্যাক্সিমাম রেসপন্ডেন্ট ছিল, এই যে 4 জন রেসপন্ডেন্ট ছিল, তাদের এজ ছিল হচ্ছে যে 21 থেকে 30-এর ভিতরে। আপনারা যদি মনে করেন যে আমরা এইভাবে না লিখে অন্যভাবেও কি লিখতে পারি, লিখতে পারা সম্ভব, কোনো সমস্যা না। এগুলোকে আমরা একটু ডিলিট করে দিব, অ্যাড করে 21, 22, 23। এটা একটু ইনকনভিনিয়েন্ট, কারণ আমার তো রেসপন্ডেন্ট ছিল 4 জন, ঠিক আছে। আমরা রেখে দিলাম এরকম ডাটা এন্ট্রি করে। অকুপেশনে আমরা যে দেখছি যে কি কি অকুপেশনের লোকজন আমাদের সাথে ছিল, এই 4 জনের বেসিসে একজন ছিল ফার্মার, 2 জন ছিল হোম মেকার, একজন ছিল ডে লেবার, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমরা কেসে চলে গেলাম। কেসে যাওয়ার পরে এতক্ষণ পর্যন্ত কিন্তু এই কেস ক্লাসিফিকেশন আগ পর্যন্ত আমরা দেখিয়েছি যে কেস প্রপার্টিজের যে অ্যাট্রিবিউটস এর ভ্যালুর ভিতরে কোনো ধরনের কোনো কিছু ছিল না। এখন পার্সনের পরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখছি যে এখানে একটা আনঅ্যাসাইন্ড অ্যাট্রিবিউটের টাইপ চলে আসছে। সেখানে নেমের ভিতরে যখন আমরা ক্লিক করব, এখন 1 নাম্বার রেসপন্ডেন্ট যে আছে তার আমরা জানি ডিটেলসটা তো আমাদের কাছে আছে, কোশ্চেনিয়ার শিটে রয়েছে, যে কিভাবে কোন নাম কি, তার বয়স কত, কি করে, এই জিনিসগুলো আমরা সবাই জানি। সেই জিনিসগুলো যখন আমরা তাদেরকে এখন এন্ট্রি করতে হবে, যেগুলো আমরা এক্সেলে করি, এসপিএসএস এ করি। নাও উই আর ইউজিং এনভিভো টু ফর ডাটা এন্ট্রি। সো অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে আমরা গেলাম, ক্লাসিফিকেশনটাকে পার্সন ক্লাসিফিকেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে যে কেস ক্লাসিফিকেশন আন্ডারে যে অ্যাট্রিবিউট গুলোকে আমরা ডিফাইন করে আসছি, ভ্যালু দিয়ে আসছি, সবকিছু এখানে চলে আসছে। নেমের ভিতরে আমরা 1 নম্বর রেসপন্ডেন্টের নাম হচ্ছে রহিম, তার সেক্স মেল, এজ গ্রুপ ধরে নি 22, অকুপেশন ফার্মার, বাংলাদেশ, ফ্যামিলি মেম্বার 3, অ্যাপ্লাই। ওকে, এখানে আমরা পার্সন আমরা 2, 3, 4 এখনো ক্লাসিফিকেশন হয়নি, অর্থাৎ তাদেরকে তাদের অ্যাট্রিবিউট গুলোকে আমরা ডিফাইন করি নাই। ডিফাইন করি না মানে হচ্ছে অ্যাট্রিবিউটের এখানে দেখতে পাচ্ছি যে নীল, যখন পার্সনের ভিতরে আসবে এদেরকে আবার আমাদেরকে নাম দিতে হবে। ধরে নি সকিনা 2 নম্বর রেসপন্ডেন্টের নাম অবশ্যই ফিমেল, এজ গ্রুপ ধরে নিতে পারি 23, অকুপেশন হোম মেকার, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, address or location Khulna, and family members 3. ঠিক আছে। 3 number respondent person আমরা ধরে নাম জরিনা, sex female, 24, occupation labor, country of birth Bangladesh, location Bagherhat, and family members 3. Number 4, তার অ্যাট্রিবিউটসটাকে আমরা এখন ডিফাইন করে দিচ্ছি। প্লিজ প্রিন্স।
আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমার যদি রেসপন্ডেন্ট এরকম 100 বা এরকম যদি অনেক থাকে হিউজ পরিমাণের, হ্যাঁ, তাহলে কি আমাকে কি প্রত্যেকটা কি এরকম আলাদা আলাদা করে ডিফাইন করতে হবে? যদি এক্ষেত্রে আমাদের সুবিধাটা আছে, আমি দুইটা সুবিধার কথা বলছি। ইউজুয়ালি আমরা এইটাকে যদি কোথাও এন্ট্রি করা থাকে লাইক এসপিএসএস বা এক্সেল এ যে কোনো জায়গায় যদি এন্ট্রি করা থাকে, আমরা সেই এক্সেল শিটটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। ওকে, ঠিক আছে। আর যদি মনে হয় যে এক্সেল শিটে কোথাও এন্ট্রি করা নাই বা আমার এসপিএসএস ও এন্ট্রি করা নাই, তো আমার ডাটাবেস তৈরি করতে হবে। এবং কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে এইভাবে এখান থেকে আমি এন্ট্রি করতে পারি। সো হোয়াট এভার দ্য মেথড, আমাদের ফ্লেক্সিবিলিটি আছে যে আমি এক্সেল জানি, এক্সেলের ডাটা আমি এন্ট্রি করলাম, করার পর সরাসরি আমি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই সেশনের পরে আমরা দেখাতে পারবো। ঠিক আছে। তো এর নাম অধরা। অধরার আমরা ধরে নিই, সরি কেউ যদি এর নাম হয়ে থাকে এখানে অধরা, আই এম সরি টু সে, কিন্তু হাইপোথেটিক্যালি তার নাম হচ্ছে অধরা, ট্রান্সজেন্ডার ধরে নিই। হ্যাঁ প্লিজ, কেউ যেন মনে হয় তৌফিক ভাই। হ্যাঁ, হচ্ছে প্রিন্স ভাইয়ের কথা সূত্র ধরেই বলছি যে যদি আমাদের প্রোফাইলটা কোথাও এন্ট্রি করা থাকে, কিন্তু ডাটাবেসটা যখন আমরা তৈরি করছি তখন তো আসলে কোয়ালিটিভ যেই সব কোডিং এবং যেসব ইনফরমেশন আমরা এনভিভিতে এন্ট্রি করছি, এই দুইটা প্রোফাইল তো আসলে কোনো ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে কানেক্ট করতে হবে। সেই প্রসেসটা নিশ্চয়ই দেখাবেন পরে এক সময়। রাইট, এই পরের সেশনে আমরা দেখাবো। থ্যাংক ইউ। আর আমি ভাবছিলাম যে হয়তো এই সবাই প্রশ্ন করবে যে অধরা ট্রান্সজেন্ডার কেন, এটা কি স্টেরিওটাইপ নাকি ফর এনিথিং, এনিওয়ে। ওকে ফাইন, আমরা মোটামুটি ধরে নিলাম যে আমাদের এখন কেসটাকে আমরা ক্লাসিফাই করে ফেলছি যে তাদের অ্যাট্রিবিউটস অনুযায়ী। এখন আমরা দেখতে চাই যে এখানে তো ডাটাও আমরা কোড করে ফেলছি। এখন যদি একটু ক্রিয়েট অপশনের পরে ক্লিক করি, ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এর পরে ক্লিক করি, ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স এর পরে আমরা দেখতে চাই যে জেন্ডার বেসড ভায়োলেন্স ভার্সেস রেসপন্ডেন্ট। ঠিক আছে। তো রোতে আমরা দেখতে চাই কি কি কেস, সিলেক্ট কেসের ভিতরে আমরা দেখতে চাই 1 2 3 4 চারজনকে দেখতে চাই বা 3 জনকে দেখতে চাই। আমরা কিন্তু কোড করছি কয়জনকে, রেসপন্ডেন্ট 1 এবং রেসপন্ডেন্ট 2, 3 4 কিন্তু আমরা কোড করি। আর কিসের বেসিসে আমরা দেখতে চাই অ্যাট্রিবিউটটাকে, অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দেখতে চাই সরি অ্যাট্রিবিউটের ভিতরে অফ করে কম্প্রেস করে ফেলবো যদি আমরা এখানে অ্যাট্রিবিউট দিই। আর থিংস কোডেড সিলেক্ট জেন্ডার বেস ভায়োলেন্স, আমরা এখানে যেটা দেখতে চাচ্ছি যে ওভারঅল জেন্ডার বেস ভায়োলেন্স ভার্সেস রেসপন্ডেন্ট সব রেসপন্ডেন্টটা কি বলেছিল। ঠিক আছে, রেসপন্ডেন্ট 1 2 3 4 সবাই আমি সিলেক্ট করেছি। আর কলামসে দিয়েছি জেন্ডার বেস ভায়োলেন্স থিম, দেওয়ার পরে ওকে করলাম। ওকে করার পরে আমাদের এরকম একটি টেবিল আসবে। এই টেবিলটাকে আমরা আবার যদি সরাসরি ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে চাই উই ক্যান ডু দ্যাট, এক্সপোর্ট করে নিয়ে যেতে। এখন দেখছি যে এখানে কমপ্লিটলি এমটি, কোনো কিছুই নাই, ফাঁকা টেবিলটা। এটাতে আমরা সবাই প্রথম দিন আমিও ঘাবড়ে গেছিলাম আপনাদের মতো, যে আরে এত কাজ করার পরে টেবিল ফাঁকা, কি করব। তো এটা ফাঁকা ফিল আপ করার জন্য অটো সামারাইজ এই উপরের যে অপশনটি আছে, ওই উপরের অপশনটি আপনাদের সিলেক্ট করলেই আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্ডেন্ট 1 এবং রেসপন্ডেন্ট 2 জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি বলেছে, কিন্তু রেসপন্ডেন্ট 3 এবং 4 কিছুই বলে নাই, কারণ রেসপন্ডেন্ট 2 এবং রেসপন্ডেন্ট 3 এবং 4 আমরা কোড করি নাই। ঠিক আছে। আমি এখন প্রসেসটাকে আরেকটু সহজ করে বোঝানোর জন্য আমরা আবার রেসপন্ডেন্ট 3 কে ওপেন করি, দেখি। তাকে আমরা বললাম যে ঠিক আছে তুমি কথা বলো নাই, তোমাকে তো বলতেই হবে, তাহলে কি নিয়ে বলবা, তোমাকে এই প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে যে জেন্ডার বেস ভায়োলেন্স। সে বললো যে হ্যাঁ আমি তো এই কথাটা বলছি, আপনি তো আমারে ভুলে গেছিলেন। সো এগুলো জেন্ডার বেস ভায়োলেন্স। এগুলো জেন্ডার বেস ভায়োলেন্স। আমরা এর আগে দেখেছি যে একটু আগে
যে রেসপন্ডেন্ট 3 এবং 4 জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কোনো কথা বলা নাই। সো ক্রিয়েট অপশনে আবার যাব, ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স, gender based violence versus এখানে কোন কোন কেস নিব, 1 2 4 জনকে নিব। যাব কলামসে যাওয়ার পর সিলেক্টের পরে আমি এখানে দিব জেন্ডার বেস ভায়োলেন্স, দেন ওকে করব। আগে একটা জেন্ডার বেস ভায়োলেন্স নাম করে একটা ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, সেই জন্য সে নতুন করে একটা নাম চাচ্ছে। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটো সামারাইজ অপশনটি ক্লিক করব। তারপরে রেসপন্ডেন্ট 1 এই বলেছে, রেসপন্ডেন্ট 2 এই বলেছে, রেসপন্ডেন্ট 3 এই বলেছে, যেটা একটু আগে আমি কোড করেছি, এবং রেসপন্ডেন্ট 4 স্টিল কোনো কিছু বলেনি। বুঝা গেছে? এবং এই টেবিলটাকে যদি আমি একটু এক্সপোর্ট করে নিয়ে যাই, এক্সপোর্ট ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স, আপনি যেখানে সেভ করতে চান সেভ করেন, জেন্ডার বেস ভায়োলেন্স ভার্সেস রেসপন্ডেন্ট, ঠিক আছে? সেভ করলাম, এক্সেল ফরম্যাটে সেভ হবে। সো আমরা যদি এক্সেলটা ওপেন করি, আমি এরকম একটি টেবিল পাই, এবং এই টেবিলটাকে আমরা এক্সেল থেকে ওয়ার্ড ফাইলও নিয়ে যেতে পারি। আমার এখানে একটু যদি সুবিধার জন্য এবার আপনি এই টেবিলটাকে সিলেক্ট করে আপনি ওয়ার্ডে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে? কপি ওয়ার্ডে নিয়ে যে আমরা যেভাবে পেস্ট করতে চাই আমরা পেস্ট করে দিতে পারবো। দ্যাট ইজ ভেরি ইজি। সো আমি যখনই কোনো কিছু এক্সপোর্ট করবো না কেন, আইদার আমি ওয়ার্ডে বা এক্সেলে নিয়ে যেতে পারবো, এবং ওয়ার্ড এবং এক্সেলের এই ইন্টারফেসটা আমাদের সবারই পরিচিত কম বেশি। সো এই জন্য আমরা এই ওয়ার্ড এবং এক্সেলের নিয়ে যে সেখান থেকে আমরা এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারছি, কারণ 1 ঘন্টার উপরে আমরা কথা বলে এতটুকু পর্যন্ত কনসার্ন থাকে, যতটুকু দেখানো হয়েছে, যে প্রসেসটুকু আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। সো আমি দেখতে পাচ্ছি যে রেসপন্ডেন্ট 1 রেসপন্ডেন্ট 2 শুধুমাত্র জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কথা বলেছে, কিন্তু আমরা এরপরে যদি জেন্ডার বেস ভায়োলেন্স না, টাইপস অফ ভায়োলেন্স, লেভেলস অফ ভায়োলেন্স, রেজাল্টস অফ ভায়োলেন্স, এগুলো যদি দেখতে চাই, whether this is possible, yes that is possible, আমি ব্রেকের আগে এটা একটু দেখিয়ে দিতে চাই যে সেটাও কিভাবে সম্ভব। আমরা আবার ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সে যাব, ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সে যাব যে যে ওভারঅল জেন্ডার বেসড ভায়োলেন্স ভার্সেস রেসপন্ডেন্ট, ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম অল কেসেস, কলামসে গেলাম, কলামসে যাওয়ার পরে আমি এর আগে শুধুমাত্র জেন্ডার বেস ভায়োলেন্স নিয়েছিলাম, এখন আমি লেভেলস অফ জেন্ডার বেস ভায়োলেন্স, রেজাল্টস, টাইপস, আমি 4টাই যে কোড আছে সেই 4টা কোডই আমি নিয়েছি। ওকে ওকে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার কলামে যে অ্যাট্রিবিউট গুলো ছিল, অর্থাৎ যে কোডগুলো ছিল সেই কোডগুলো চলে এসছে, কিন্তু কোনো ইনফরমেশন নাই। Once again, you need to click on the auto summarize option so that all the things will appear here. ঠিক আছে? আমরা এখন দেখতে পাচ্ছি যে রেসপন্ডেন্ট 1 জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি বলেছে, লেভেলস অফ জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি বলেছে, রেজাল্টস অফ জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি বলেছে, এন্ড টাইপস অফ জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে কি বলেছে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এতটুকু পর্যন্ত যদি আমরা একটু ধরতে পারি, ইটস ভেরি ইজি প্রসেস। সো who said what? Respondent 1, respondent 2, respondent 3 কি বলেছে, এই বিষয়গুলোর সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম।
এতটুকু পর্যন্ত তো আমরা সবাই তো যদি আমরা এতটুকু পর্যন্ত আমাদের ব্রেনকে একটু অকুপাই করে একটু অন্য কোথাও নিয়ে যাই এবং আফটার 5 মিনিটস উইল ব্যাক আমরা 10:55 চলে আসবো আবার আমরা এই ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সের ডিটেইলস অংশটুকু আরেকবার একটু দেখা হচ্ছে। থ্যাংক ইউ। শারাফাত ভাই যদি কিছু বলুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমার হচ্ছে প্রশ্ন যেটা, এই যে রো কলাম কি আমরা এখানে যে ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সে এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি? সম্ভব। কেস হচ্ছে কলামে দেখাবো আর হচ্ছে যে আমরা রোতে হচ্ছে যে কোড দেখাবো, তাতে কি অসুবিধা আছে কোনো? এটা এখন আমাকে একটু দেখতে হবে, কারণ বেসিক্যালি আমরা যেভাবে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউট ডাটাগুলোকে বা আমাদের যে কোডগুলোকে আছে, আমি নিজে পার্সোনালি হয়তো ট্রাই করি নাই, কিন্তু দ্যাট ইজ অলসো পসিবল। যখন আমরা এক্সেলে নিয়ে যাব তখন ট্রান্সপোজ অপশনটি ব্যবহার করতে পারি, সেটা একটা ওয়ে আউট হতে পারে, কিন্তু এনভিপোতে করা যায় কিনা আমি ট্রাই দিয়ে। সো একটু ট্রাই করে দেখতে হবে আমাদের, কারণ ওই বিষয়টা সম্পর্কে খুব বেশি আমারও ধারণা নেই। তো যদি ট্রাই করে দেখি আমি হয়তো দেখে বুঝতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ।